ফরেন স্কিল মানুষগুলোই কিন্তু তাদের ইকোনমি ধরে রাখছে। জার্মানিতে জব অপরচুনিটি কার্ড এবং চাকরি পাওয়া দুটো ভিন্ন জিনিস। তো এই পাসপোর্ট সাইজের ছবিটা বায়োমেট্রিক হতে হয়। I was so much confused যে করবো কোন দিকে যাব কি করব। সো সবাইকে ওয়েলকাম। এবং আমরা দেখতে পাচ্ছি 114 জন মানুষ এইটাতে জয়েন করেছে চাকরি বাকরি শেষ করে রাতের 9টা বাজে। খাওয়া দাওয়া অনেকে করেছে, অনেকে করে নাই বাংলাদেশে। এবং আমরা কথা বলছি জার্মান টাইম বিকাল 5টা, আমাদের চাকরির সময় প্রায় শেষের দিকে। তো এই টাইমে আমরা যুক্ত হলাম আপনাদের সাথে কথা বলার জন্য। আমি একটা ছোট্ট এক্সপিরিয়েন্স দিয়ে শুরু করি। সেটা হচ্ছে আমরা কন্টিনিউয়াসলি এসএসসি যে প্ল্যাটফর্ম যেটার কথা বলছিলেন হাসনাইন ভাই, আমরা কন্টিনিউয়াসলি ফ্রি কনসালটেশন আওয়ার প্রোভাইড করি। তো অনেক মানুষের সাথে আমাদের এখন রেগুলার কথা বলতে হচ্ছে। তো কথা বলতে বলতে আমরা এমন হাই প্রোফাইল এবং এক্সপেরিয়েন্স মানুষজনের সাথে কথা বলি। আমরা নিজেরা, আমি একজনকে দুষ্টুমি বা একজনকে ফান করে বলছিলাম যে আমি শঙ্কিত যে এত এত হাই কোয়ালিফাইড মানুষ জার্মানি চলে আসতে চাচ্ছে বা বিদেশে চলে যেতে যাচ্ছে, তাহলে তো বাংলাদেশ মেধা শূন্য হয়ে যাবে। সো উনি আমাকে মজা করে বললেন, ভাই আপনি তো 10 বছর আগে চলে গেলেন, এখন আমাদেরকে একটু নিয়ে যান। তো এই যে নিয়ে যাওয়া, আমরা যা চলে আসা কিংবা এখন অনেক মানুষ চলে আসা, পুরো বিষয়টা প্রয়োজনের তাগিদে আমাদের বাংলাদেশে ক্যারিয়ার যারা ডেভেলপ করেছেন, অনেক এক্সপেরিয়েন্স যাদের হয়েছে অলরেডি, তারা চাচ্ছেন তাদের ক্যারিয়ারটাকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন। তো এটাকে আমরা সবসময় পজিটিভলি হিসাবে দেখছি। এবং আমরা চাই এসএসসি যে প্ল্যাটফর্ম থেকে বাংলাদেশিরা যারা জার্মানিতে অন্তত আসবে, প্রত্যেকেই যেন অথেন্টিক ইনফরমেশন নিয়ে আসে এবং কেউ যেন কোনো ভুল এজেন্সি বা ইত্যাদি ইত্যাদির মাধ্যমে প্রতারিত হয়। এবং 3 নম্বর যে জিনিসটা আমরা চাই সেটা হচ্ছে আপনারা যখন জেনে বুঝে এবং নিজে প্রস্তুতি নিয়ে জার্মানি আসবেন, তখন আপনি আপনার ক্যারিয়ারের শীর্ষস্থানে পৌঁছাতে পারবেন। অর্থাৎ আপনার সিদ্ধান্তটা আপনাকে নিতে হবে, আপনাকে একটা ভালো প্রস্তুতির মাধ্যমে আসতে হবে। তো সেই জায়গায় আমরা আজকের এই পুরো এপিসোডটা সাজিয়েছি। আমাদের সাথে বাংলাদেশ থেকে যে দুজন স্পেশাল গেস্ট যুক্ত হয়েছেন, কামরুল হাসান ভাই এবং শুভাশিস পালদা। তো ওনারা দুজন অ্যাপ্লিকেশন করেছেন অলরেডি। তো আমরা জার্মানি থেকে যে ভিউটা দেখছি, জার্মানি থেকে যেটা দেখছি, সেটার বাইরে সকল ইনফরমেশন, সেটার বাইরে যারা প্র্যাকটিক্যালি এই অ্যাপ্লিকেশন করেছে তাদেরকেও আমাদের সাথে যুক্ত করার উদ্দেশ্য হচ্ছে অথেন্টিক ইনফরমেশন গুলো যেন আমরা পেয়ে থাকি। সো এটা বলেই আমি শুরু করছি। আমি স্লাইডে চলে যাই। আজকে 3টি বিষয়ে আমরা ফান্ডামেন্টালি ফোকাস করব। একটা হচ্ছে অপরচুনিটি কার্ডের ফান্ডামেন্টালস। নম্বরে যেটা আমরা ফোকাস করব আজকে সেটা হচ্ছে অপরচুনিটি কার্ডের অ্যাপ্লিকেশন প্রসেস। আর 3 নম্বরে হচ্ছে অপরচুনিটি কার্ড পেয়ে তো জার্মানিতে আসলেন, আসার পর কি হবে, কিভাবে চাকরি পাবেন, কিভাবে আপনাকে প্রস্তুত করবেন, এই বিষয়ে 3টা নিয়ে আমরা আলোচনা করব। এবং আমার স্পিচের মাঝখানে আমি কামরুল হাসান ভাই এবং শুভাশিস পালের কাছে যাব। সো অ্যাগেইন ওয়েলকাম টু দ্য অপরচুনিটি কার্ড ইন জার্মানি। আমাদের যে জার্মানি এই অপরচুনিটি কার্ডটা প্রথমে আসলে কেন দিচ্ছে, মানে কি কারণে তারা এই অপরচুনিটি কার্ডটা দিচ্ছে। প্রথম কারণ হচ্ছে জার্মানিতে আসলে স্কিল লোক দরকার। স্কিল লোক দরকার বলতে প্রত্যেকটা সেক্টরে অনেকগুলা জায়গা খালি আছে, সেই জায়গাগুলো ফুলফিল করার জন্য তাদের প্রচুর স্কিল লোক দরকার এবং সেটা পূরণ করার জন্য। নাম্বার 2, জার্মানি খুব রিসার্চ বেস একটা দেশ এবং গবেষণা ডাটা এগুলোর উপর তারা ডিপেন্ড করে। তারা ইচ্ছা করে একটা অপিনিয়ন করে না, ইচ্ছা করে একটা ডিসিশন নেয় না। তো ওরা ডাটা বা রিসার্চ করে দেখছে জার্মানিতে যেই ওয়ার্কফোর্স এখন আছে তারা দ্রুতই অনেক একটা বিশাল জনসংখ্যা রিটায়ারমেন্টে যাবে। তারা যখন রিটায়ারমেন্টে যাবে, তাহলে যেই হারে রিটায়ারমেন্টে যাবে সেই হারে স্কিলড এবং ইয়াং প্রফেশনাল জার্মানিতে নাই। তাহলে আগামী 2030 সালের মধ্যে বড় ধরনের একটা এমপ্লয়মেন্ট ঘাটতি হতে পারে। সেটা ফুলফিল করার জন্য তারা এই অপরচুনিটি কার্ডটা চালু করেছে। নাম্বার 3, জার্মানি একটা ইকোনমিক হাব, ইকোনমিক পাওয়ার হাউস ইউরোপের, এবং সেটা তারা কন্টিনিউ করতে চায়। এবং যেমন আমেরিকাতে যত বেশি মেধাবী, আমরা বলে থাকি সবসময় গুগলের 33% এমপ্লয়ি হইতেছে বা অ্যাপলের 35% এমপ্লয়ি হচ্ছেন ইন্ডিয়ান, অর্থাৎ ফরেন স্কিল মানুষগুলোই কিন্তু তাদের ইকোনমি ধরে রাখছে। ঠিক একইভাবে জার্মানিও চাচ্ছে তার ফরেন যে ট্যালেন্ট গুলো আছে তাদেরকে আকৃষ্ট করতে এবং জার্মানির নতুন নতুন উদ্ভাবনা কিংবা ট্যালেন্ট গুলোকে কাজে লাগিয়ে জার্মানির ইকোনমিকে সামনের দিকে আগাতে। আমি একটা গ্রাফ দিয়েছি, যদি আপনারা দেখেন, সেটা হচ্ছে 2024 সাল, অর্থাৎ এই বছর জার্মানিতে 1.3 মিলিয়ন জবের অফার দেওয়া হয়েছে বিভিন্ন ওয়েবসাইটে। অর্থাৎ প্রায় 13 লক্ষ জবের খালি পজিশনের জন্য অফার দেওয়া হয়েছে জার্মানিতে। এবং জার্মানির যে রিসার্চ সেটা বলছে 2030 সালের মধ্যে জার্মানিতে প্রায় 3 লক্ষ খালি পোস্ট তৈরি হবে। 3 লক্ষ
ভ্যাকেন্ট পজিশন তৈরি হবে। তো সেগুলো ফুলফিল করার জন্য তাদের প্রচুর লোক দরকার এবং সেই জন্য তারা অপরচুনিটি কার্ডের জন্য বেসিক্যালি এই নতুন স্কিমটা নিয়ে এসছে। সো অপরচুনিটি কার্ড কি আমরা জানলাম? অপরচুনিটি কার্ড হচ্ছে এমন একটা কার্ড যেটা বেসিক্যালি আপনাকে বাংলাদেশ থেকে সরাসরি জার্মানিতে আসার জন্য পারমিশন দিবে এবং সেই ক্ষেত্রে আপনার কোনো চাকরির অফার লাগবে না, আপনার স্টুডেন্ট ভিসার অফার লাগবে না। যারা স্টুডেন্ট সদ্য গ্রাজুয়েট হয়েছেন, যারা চাকরি করছেন এবং এক্সপেরিয়েন্স স্কিলড এমপ্লয়ি, তারা সকলে জার্মানিতে এই অপরচুনিটি কার্ডের মধ্যে আসতে পারবেন চাকরি খোঁজার জন্য। এবং এই চাকরি খোঁজার জন্য যে 1 বছরের ভিসা পাবেন, সেই সময়কার মধ্যে যদি আপনি চাকরি ম্যানেজ করতে পারেন, তাহলে আপনি এখানে ফুল একদম পার্মানেন্টলি থাকার সুযোগ পাবেন। অর্থাৎ আপনার কেরিয়ার, ফিউচার সবকিছু আপনি এখানে করতে পারবেন। এবং জার্মানির নতুন স্কিল অনুযায়ী কেউ যদি ব্লু কার্ডে স্যালারি জব করতে পারে, তাহলে 2 বছরের মধ্যে সে পার্মানেন্ট রেসিডেন্সিও পেয়ে যায় এখনকার নতুন সিস্টেমে। সো সবকিছু মিলাই এটা একটা চমৎকার অপরচুনিটি বলা যায়। তবে তার কিছু অথেন্টিক বিষয় আপনাদেরকে জানতে হবে, কারণ শুধুমাত্র আসলেই হবে না। জার্মানিতে জব অপরচুনিটি কার্ড এবং চাকরি পাওয়া দুটো ভিন্ন জিনিস। তো এই ধরনের অনেকগুলো বিষয় আমরা আজকে স্টেপ বাই স্টেপ আলোচনা করব। সো এই অপরচুনিটি কার্ডে আসার জন্য আপনাকে দুটি উপায় আছে। একটা হচ্ছে স্কিল প্রফেশনাল, অর্থাৎ আপনার ডিগ্রিটা যদি ফুলি রিকগনাইজড হয়, তাহলে আপনি সরাসরি 6 পয়েন্ট পাবেন এবং আপনি কোয়ালিফাইড হিসেবে আবেদন করতে পারবেন। সেই ক্ষেত্রে অন্যান্য যে সাপোর্টিং ডকুমেন্ট যদি প্রয়োজন হয়, সেই সাপোর্টিং ডকুমেন্টগুলো সাবমিট করার মাধ্যমে আপনি অপরচুনিটি কার্ডের জন্য উপযুক্ত হবেন। আর যদি আপনার ডিগ্রিটা ফুলি রিকগনাইজ না হয় মানে কি? ফর এক্সাম্পল, আপনার ব্যাচেলর ডিগ্রিটা শেষ হয় নাই, ফর এক্সাম্পল আপনার ভোকেশনাল ডিগ্রি করেছেন, আপনি ইউনিভার্সিটি ডিগ্রিটা শেষ করেন নাই, তবে সেইগুলোর ক্ষেত্রে সেটা হচ্ছে নট ফুলি রিকগনাইজ, এটা পার্শিয়ালি রিকগনাইজড হবে। তো এই পার্শিয়ালি রিকগনাইজ যদি হয়, সেটা আপনাকে পয়েন্ট সিস্টেমে যেতে হবে, আপনাকে মিনিমাম 6 পয়েন্ট লাগবে এবং 6 পয়েন্ট যদি হয় আপনার, তাহলে আপনি কোয়ালিফাইড এমপ্লয়ি বা কোয়ালিফাইড অ্যাপ্লিকান্ট হিসেবে বিবেচিত হবেন। তো এই যে দুটো বিষয় চলে আসতো, তাহলে আপনার ডিগ্রিটা যদি আপনি ইউনিভার্সিটি থেকে একটা ডিগ্রি শেষ করেন এবং অনার্স করেন, মাস্টার্স করেন, তাহলে কিন্তু আপনি অটোমেটিক্যালি যোগ্য হয়ে যাবেন। আর যদি সেটা না হয়, আপনার যদি ডিগ্রি হাফ ওয়ে কমপ্লিট হয়, অন্য দেশের ডিগ্রি হয়, কিংবা আপনার যদি ভোকেশনাল ট্রেনিং করেন, তাহলে আপনাকে পয়েন্ট সিস্টেমে যেতে হবে। এবার পয়েন্ট সিস্টেমটা কিভাবে কাজ করে? কারণ প্রথম সিস্টেম এটা অটোমেটিক, আপনি বুঝে গেছেন যে এটা আপনি বিএসসি আছে, আপনি সরাসরি কোয়ালিফাইড হচ্ছেন। তাহলে পয়েন্ট সিস্টেম কিভাবে কাজ করে এটা একটু আমরা দেখি। অলরাইট, তো পয়েন্ট সিস্টেমের অনেকগুলো ধাপ আছে এখানে। বাংলাদেশের এমবেসির যে কয়েকটা পয়েন্ট আছে, এটার বাইরেও আমি অনেকগুলো উল্লেখ করেছি, যেগুলো হচ্ছে জার্মানির ফরেন যে অফিস, এখানকার ফরেন আউসল্যান্ডার বেহোডে বলে এটাকে, ফরেন অফিস, তাদের প্রেজেন্টেশনে এই পয়েন্টগুলো থাকে। এবং জার্মানির আরো অনেকগুলা অথেন্টিক ওয়েবসাইট আছে সরকারি, সেখানে এই ইনফরমেশন গুলো দেওয়া আছে। বাংলাদেশের এমবেসির যে ওয়েবসাইট, সেখানে কয়েকটা পয়েন্ট আছে, আরো অনেকগুলো পয়েন্ট কিন্তু রয়ে গেছে, যেটা বাংলাদেশের এমবেসির ওখানে নাই। তো আমি ওইগুলো সহ যুক্ত করছি, অর্থাৎ আমার প্রেজেন্টেশনে আমি আরো এলাবোরেটলি কয়েকটা বিষয় বলতে চেষ্টা করব। একটা হচ্ছে, আপনি যদি আপনার ফার্দার কোয়ালিফিকেশন যদি প্রপারলি রিকগনাইজ না হয়, তাহলে আপনি পার্শিয়ালি রিকগনাইজড হলে আপনি পাবেন হচ্ছে 4 পয়েন্ট। সেই 4 পয়েন্ট পাবেন। এরপরে হচ্ছে অনেকগুলো ক্ষেত্রে আপনি 3 পয়েন্ট করে পাওয়ার সুযোগ আছে। 3 পয়েন্ট বলতে, যদি আপনার জার্মান B2 থাকে, আপনি পাবেন 3 পয়েন্ট। আপনার যদি থাকে C1 লেভেলের ইংলিশ স্কিল, C1 মানে হচ্ছে 7.5, এটা হচ্ছে সেই ক্ষেত্রেও আপনি 3 পয়েন্ট পাবেন। এরপরে হচ্ছে আপনার 2 পয়েন্ট পাওয়ার জন্য কয়েকটা সেক্টর আছে, যেমন জার্মান ল্যাঙ্গুয়েজ স্কিল যদি আপনার B1 লেভেলের হয়, তারপরে যদি আপনার যদি বয়স যদি 35 বছরের নিচে হয়, তাহলেও আপনি 2 পয়েন্ট পাবেন। আবার যদি আপনার গত 5-7 বছরের মধ্যে যদি 5 বছর জব এক্সপিরিয়েন্স থাকে, জব এক্সপিরিয়েন্স কিন্তু আপনার অ্যাকর্ডিং টু ইয়োর স্টাডি হইতে হবে, অর্থাৎ আপনি যে সাবজেক্টে পড়াশোনা করেছেন সেই সাবজেক্ট রিলেটেড জব হইতে হবে। 5 বছর যদি হয়, আপনি সেক্ষেত্রে 2 পয়েন্ট পাবেন। আবার আপনি যদি এমন একটা প্রফেশনে, যে প্রফেশনে জার্মানিতে শর্টেজ বলা হয় যেটাকে, যেমন হচ্ছে বোটলনেক এমপ্লয়মেন্ট সেক্টর বলে এগুলাকে, যেমন হচ্ছে ন্যাচারাল সায়েন্স, ম্যাথমেটিক্স, ইঞ্জিনিয়ারিং, হেলথ কেয়ার সেক্টর, এডুকেশন সেক্টর, ইনফরমেশন টেকনোলজি সেক্টর, এই 4টা সেক্টরে যদি হন, তাহলে আপনি আরো 1 পয়েন্ট পাবেন। আর যদি আপনি স্পাউস বা রেজিস্টার্ড পার্টনার, অর্থাৎ আপনার হাজবেন্ড বা ওয়াইফ যদি কোয়ালিফাইড হয় অপরচুনিটি কার্ডের জন্য, আপনি সেই ক্ষেত্রেও 1 পয়েন্ট পাবেন। আসলে এখানে অনেকগুলো পয়েন্ট, মানে যে 6 পয়েন্ট লাগবে, আপনি যদি আসলে চাকরি করেন, একটা ইউনিভার্সিটি ডিগ্রি থাকে, এট এনি কস্ট আপনার 6 পয়েন্ট হবেই, কারণ এতগুলো অপরচুনিটি। আপনি ইয়াং, 35 বছরের নিচে হলে 2 পয়েন্ট, 40 বছরের নিচে হলে 1 পয়েন্ট, এভাবে করে কিন্তু 6 পয়েন্ট আপনার অবশ্যই হবে, না হওয়ার কোনো কারণ নাই। পয়েন্ট সিস্টেম এটাই তো। 6 পয়েন্টের জন্য আপনার, যেমন হচ্ছে আমি কয়েকটা কেস বলি,
সেই কেসগুলো আমি একটু এক্সপ্লেইন করার চেষ্টা করি। যেমন এখানে সবচেয়ে কঠিন যে বিষয়টা একটা হচ্ছে জার্মান B1 B2 লেভেল বা B1 অনেকের নাই আমাদের, তাহলে কি আমি অপরচুনিটি কার্ড পাবো না? ডেফিনেটলি পাবেন। আপনার এই জার্মান স্কিল ছাড়াও কিন্তু কারো যদি 4 পয়েন্ট যদি ইউনিভার্সিটি ডিগ্রি থেকে সে নেয়, তাহলে তার বয়সের জন্য সে 1-2 পয়েন্ট পাইতে পারে, সে চাকরির এক্সপেরিয়েন্স জন্য 1 বছর বা 1 পয়েন্ট বা 2 পয়েন্ট পেতে পারে, তার কোয়ালিফিকেশনের জন্য পেতে পারে 1 পয়েন্ট। অর্থাৎ জার্মান ল্যাঙ্গুয়েজের B2 বা B1 না থাকলেও কিন্তু আপনি পাবেন। আবার এখানে একটা ম্যান্ডেটরি বিষয় আছে, যদি পয়েন্ট সিস্টেমে আপনি যান আপনার কিন্তু ল্যাঙ্গুয়েজে either IELTS B2 লেভেল লাগবে, আদারওয়াইজ জার্মান A1 লাগবে মিনিমাম। এই দুইটা কিন্তু একটা লাগবেই যদি আপনি পয়েন্ট সিস্টেমে যান। তো আপনার মানে আমরা যদি একটু বেসিক্যালি বলি A2 টা হচ্ছে সবচেয়ে সেফ সাইড। A2 করতে হবে আপনাকে, অথবা IELTS 6.5 লেভেল লিস্ট লাগবে, তখন কিন্তু আপনি কোয়ালিফাইড হবেন ল্যাঙ্গুয়েজের ভিত্তিতে। এখন মূল বিষয়টা হচ্ছে 6 পয়েন্ট এটা কোনো ব্যাপারই না। আমি একটু সহজ করে বলি। সেটা হচ্ছে আপনি পাবেন, আপনার প্রোফাইল দেখে সেটা ইভালুয়েট করা যাবে। আমরা একটা কেস স্টাডি করি। লেটস ডু ইট মাইসেলফ। আমি একজন এমপ্লয়ি, আমি একজন ক্যান্ডিডেট রবিউল হোসেন চৌধুরী। উনি হচ্ছে উনার ডিগ্রিটা ফুলি রিকগনাইজ কিনা উনি জানেন না। উনি হচ্ছে ভোকেশনাল ট্রেনিং করছি আমি ভোকেশনাল ট্রেনিং করার পর 2 বছর ব্যাচেলর করছি, এরপর এখন চাকরি করতেছি। সো এখন আমার কি হবে? ফর এক্সাম্পল আমি 6 পয়েন্টের জন্য ডিগ্রি থেকে কত পয়েন্ট পাবো আমি জানি না। আমাকে এটা ZAV থেকে রিকগনাইজ করতে হবে। এখন আমি চাকরি করছি কত 5 বছরে, ফর এক্সাম্পল 2 বছর, তাহলে কিন্তু পাবো আমি 1 পয়েন্ট। আমার জব এক্সপেরিয়েন্সের জন্য আমি 1 পয়েন্ট পাইলাম। আমার বয়স সে ফর এক্সাম্পল 34, আমি পাইলাম 2 পয়েন্ট, কত হলো 3 পয়েন্ট। এরপরে আমার শর্টেজ প্রফেশনে আমি না, তারপরে হচ্ছে আমার স্পাউস, আমি বিয়েই করি নাই, স্পাউস কই থেকে পাবো? আমি গত 5 বছর জার্মানিতে ছিলাম না, কিন্তু আমার এটুও করা নাই, শুধু একটা IELTS করা আছে 6.5, আমি সেই ক্ষেত্রে পাবো IELTS এর জন্য বেসিক্যালি আমি কোনো পয়েন্ট পাবো না, কিন্তু যদি C1 থাকতো আমি 3 পয়েন্ট পাইতাম, তাহলে সেটাও হচ্ছে না। তাহলে দেখা যাচ্ছে আমার পয়েন্ট হচ্ছে টোটাল, যদি আমি পার্শিয়ালি রিকগনাইজের ক্ষেত্রে পাই 4 পয়েন্ট, তাহলে আমার 7 পয়েন্ট হয়ে যাচ্ছে। আবার যদি সেখান থেকে আমি 2 পয়েন্ট পাই আমার ডিগ্রির কারণে, তাহলে কিন্তু আমার 1 পয়েন্ট শর্ট আছে, তখন আমি কোয়ালিফাইড হব না। আমি জানি না এটা ক্লিয়ার করতে পারছি কিনা, তবে যদি না পেরে থাকি আপনারা কাইন্ডলি এটা একটা ছবি তুলে দেখতে পারেন, রাখতে পারেন, এবং এইটা দেখে নিজেকে অ্যাসেস করতে পারেন। অলরাইট, এখন আমি দুইটা প্রবলেম নিয়ে বলি। একটা হচ্ছে জার্মানিতে এই যে স্কিলড ওয়ার্কার যাদেরকে বলছি, ব্যাচেলর ডিগ্রি করা, মাস্টার ডিগ্রি করা, জার্মানির মোট শিক্ষিত জনগোষ্ঠীর মাত্র 10% ইউনিভার্সিটিতে যায়। তো তারা একটা ব্যাচেলর ডিগ্রি বা একটা মাস্টার ডিগ্রি মানে অনেক কিছু মনে করে, মানে ইটস রিয়েলি হাইলি কোয়ালিফাইড, আর বেশিরভাগ মানুষ করে আউসবিল্ডিং। তো বাংলাদেশে কিন্তু মোটামুটি যারা শিক্ষিত জনগোষ্ঠী তার 70-80% বা 90% কিন্তু ইউনিভার্সিটিতে পড়ে, মানে এটা অনেকটাই আমাদের দেশে স্টেপ বাই স্টেপ অটোমেটিক প্রসেস আর কি। আমরা আবার ব্যাচেলরও করে আবার মাস্টার্সও করি আমরা সবাই। তো সেই জন্য আমাদের দেশ থেকে যখন কেউ আসবে তাদের সবারই ইউনিভার্সিটি ডিগ্রি কিন্তু থাকবে। এখন সেই জন্য জার্মানিতে এই প্রসেসটা তারা এমন একটা সিস্টেমে তারা করছে যাতে করে তারা ফিল্টারটা অনেক ভালো করতে পারে। কারণ এখানে ফিল্ট্রেশন যদি না হয়, বাংলাদেশের মোট 17 কোটি জনগোষ্ঠীর যদি ব্যাচেলর ডিগ্রি থাকে 4 কোটির, এই 4 কোটি থেকে অন্তত 2 কোটি মানুষ কিন্তু অ্যাপ্লাই করবে, এবং সবারটাই কিন্তু মোরলেস ডিগ্রি গুলো অ্যাকসেপ্টেবল হবে। সেই জন্য একটু ডিফারেন্ট ওয়েতে তারা আগাচ্ছে জার্মান এমবাসি, যাতে করে ফিল্টারিং প্রসেসটা ভালো হয়। এখন বাংলাদেশে যখন এই জিনিসটা চালু হইলো, একটা সমস্যা হচ্ছে ডিটেলসে না জেনে সবাই অ্যাপয়েন্টমেন্ট নিয়েছে, সবাই অ্যাপ্লিকেশন করেছে, যে কারণে পুরো প্রসেসটা তারা সিস্টেমটা চেঞ্জ করেছে, এবং জার্মান এমবাসি অতটা এক্সপার্টিজের চরিত্র দেখাইতে পারে না। জার্মান এমবাসি এখনো পর্যন্ত তারা লার্নিং পিরিয়ডে আমার মনে হচ্ছে 2 দিন পর পর এটা সেটা চেঞ্জ করছে। সো তাদের আরো অনেকগুলো আপডেট হয়তো সামনে আসবে। এখন বাংলাদেশে যেহেতু সবাই অ্যাপ্লাই করতে যাচ্ছে, তারা যেটা করছে সেটা হচ্ছে প্রথমে ইনফরমেশন গেদার করছে, তারপরে করছে তারা একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়েছে এতদিন, এখন ওইটা করা যাচ্ছে না, তাহলে তারপরে তারা ডক সাবমিশন করে দিচ্ছে সবগুলা ডকুমেন্ট চেক না করে বা কনফার্ম না হয়ে। এরপর হচ্ছে ডকুমেন্ট মিসিং হচ্ছে, যেটার ফলাফলে এমবাসি আপনাকে অ্যাপয়েন্টমেন্ট দিল কিন্তু সেই ডকুমেন্টগুলো আপনাদের কাছে নাই, এবং অ্যাপয়েন্টমেন্টে আপনি যে এতদিন ওয়েট করে যে অ্যাপয়েন্টমেন্ট পাইলেন সেটার কোনো ইফেক্টিভ রেজাল্ট আসলো না। এর ফলশ্রুতিতে, অর্থাৎ আপনি ইনফরমেশন পাইলেন, জাস্ট ডকুমেন্টগুলো দিয়ে দিলেন আপনার পূর্ণ প্রস্তুতি না করে, এরপর এমবাসির কাছে গেলেন, এরপর অ্যাপয়েন্টমেন্টে গেলেন, তাহলে আপনার ডকুমেন্টটা মিসিং যেটা হলো সেটার কারণে আপনি সাকসেসফুল হইলেন না। এমবাসি আবার আপনাকে মেল করলো ডকুমেন্টের জন্য, এমবাসি ফ্রাস্ট্রেটেড হচ্ছে, এবং এমবাসির যে ওয়েটিং পিরিয়ড সেটা বাড়ছেই। তো এই যে ঘটনাটা, এটার কারণে কিন্তু লুজার হবে আমাদের দেশের পারফেক্ট যারা এমপ্লয়ি তারা, বা যারা অ্যাপ্লিক্যান্ট তারা। তো এটার ফলশ্রুতিতে যেটা ঘটছে, আপনার ক্ষেত্রে যেটা ঘটছে, আপনি পূর্ণাঙ্গ প্রস্তুতি না নিয়ে যখন অ্যাপ্লাই করছেন, সেইটার ফলশ্রুতিতে আপনি ফ্রাস্ট্রেটেড হচ্ছেন, আপনার টাইম নষ্ট হচ্ছে, আপনার টাকা নষ্ট হচ্ছে। অর্থাৎ পূর্ণাঙ্গ প্রস্তুতি যদি না নেন, আপনার এই 3টে সমস্যা হচ্ছে। আবার এমবাসিও অনেকগুলো অ্যাপয়েন্টমেন্ট অ্যালোকেশনে পড়ে যাচ্ছে। এই জন্য
আমরা এসসিজি স্টাডি এন্ড ক্যারিয়ার কোচ জার্মানি আমরা একটা অ্যানালাইসিস করেছি। আপনি কোন পদ্ধতিতে আগালে অপরচুনিটি কার্ডের পুরো সিস্টেমটা বাংলাদেশিরা খুব সাকসেসফুলি অ্যাভেল করতে পারবে, খুব সাকসেসফুলি অ্যাচিভ করতে পারবে। আপনারা প্রথমে যে কাজটা করবেন ইনফরমেশন গ্যাদারিং, যেমন আজকে আপনারা ইনফরমেশন পাচ্ছেন, দ্যাটস অ্যামেজিং। অনলাইনে পাবেন, জার্মান এমবাসির ওয়েবসাইটে পাবেন। নাম্বার 2, আপনার ডিগ্রি ভেরিফিকেশন। আপনি অ্যাপ্লাই করার আগে আপনার ডিগ্রিটা ভেরিফাই করাটা হচ্ছে ফরজ, এটা খুবই প্রয়োজন। আপনি ডিগ্রি ভেরিফাই করবেন দুইটা জায়গা থেকে, একটা হচ্ছে আনাবিন আপনি ফ্রিতে ভেরিফাই করতে পারবেন। যদি প্লিজ লিসেন টু মি ফর দিস পয়েন্ট, এই পয়েন্ট একটু মন দিয়ে শোনেন। আপনার ডিগ্রিটা সার্টিফিকেটে যেভাবে লেখা আছে ঠিক একই টাইটেলে যদি আনাবিনে ডিগ্রি থাকে এবং এটা রিকগনাইজড হয়, কম্পেয়ারেবল হয় এবং আপনার ইউনিভার্সিটি যদি H+ হয়, আপনি ডান, আপনার ডিগ্রি অ্যাকসেপ্টেড, আর কোনো টেনশন নাই। অ্যাগেন আমি আবার বলছি, সার্টিফিকেটে যেভাবে আছে ঠিক সেভাবে যদি আপনার ডিগ্রিটা আনাবিনে পান, তাহলে এটা অ্যাকসেপ্টেড। আর যদি না হয় আপনাকে ZAVর ভেরিফিকেশনে যাইতে হবে। সো যদি আপনি ওয়াইজ হন, তাহলে সেক্ষেত্রে আপনি যদি কনফিউজড হন, প্রথমেই সব প্রসেস শুরু করার আগে ZAVতে আপনার ডিগ্রির সার্টিফিকেট গুলো ভেরিফিকেশনে আপনি দিয়ে দিবেন। দ্যাটস হোয়াট দ্য ফার্স্ট থিং ইউ হ্যাভ টু ডু। এরপর হচ্ছে সবগুলো ডকুমেন্ট গ্যাদার করতে হবে একটার পর একটা। সবগুলো ডকুমেন্ট, এমবাসির ওয়েবসাইটে বিশাল এক ডকুমেন্টের লিস্ট আছে। আপনার সিভি, আলাদা করে মোটিভেশন লেটার, আলাদা করে হচ্ছে অ্যাকোমোডেশন পেপার, হেলথ ইন্স্যুরেন্স ইত্যাদি ইত্যাদি আছে, ব্লক অ্যাকাউন্ট ইত্যাদি ইত্যাদি আছে। তো এই জিনিসগুলো আপনাকে অবশ্যই অ্যাভেল করতে হবে, এই কাগজগুলো জোগাড় করতে হবে। এবং এই কাগজগুলো কি কি ডকুমেন্ট জোগাড় করতে হবে, কিভাবে পুরো প্রসেস সাজাতে হবে, সেই বিষয় নিয়ে একদম রিয়েল যারা অ্যাপ্লিকেন্ট আমরা তাদের থেকে ডিটেলসটা শুনবো। এরপরে কিন্তু আপনি অনলাইন অ্যাপ্লিকেশন করে আপনার ডকুমেন্টগুলো সাবমিট করবেন এবং ফাইনালি গেট অপরচুনিটি কার্ড এবং অ্যাপ্লিকেশনটা সাকসেসফুল হবে। তো আমি একটা বলি, প্রথমে হচ্ছে ফাইন্যান্সিয়াল ডকুমেন্ট। একটা ফাইন্যান্সিয়াল ডকুমেন্ট গুলো কি কি লাগবে আপনার জার্মানিতে থাকার জন্য? তিনটা ওয়ে আছে আপনাদের হাতে। এক নম্বর হচ্ছে ব্লক অ্যাকাউন্ট, যেটাতে জার্মান ভাষা বলে স্পেয়ার কন্টো। তো এখানে প্রতি মাস হিসাবে 1087 ইউরো এজ অফ সেপ্টেম্বর, যে কোনো সময় বেড়ে যেতে পারে, প্লাস সাফিসিয়েন্ট ফান্ড ফর রিটার্ন ফ্লাইট, এটা এমবাসির ওয়েবসাইটে উল্লেখ করা আছে। তো আপনাদের 12 মাসের হিসেবে এই টাকাটা ব্লক অ্যাকাউন্টে ব্লক করতে হবে। নাম্বার 2, স্পন্সরশিপ। আপনার যদি জার্মানিতে পরিচিত কেউ থাকে, খুব রিলায়েবল আত্মীয় বন্ধু, যিনি আপনাকে একটা স্পন্সরশিপ দিতে পারবে, যেটার আরেক নাম হচ্ছে অফিসিয়াল ফারফ্লিস্টুং এক্লিয়ারুং, এই সার্টিফিকেটটা দিতে পারবে, তাহলে আপনার ব্লক অ্যাকাউন্ট দেখাতে হবে না। ওই ফারফ্লিস্টুং এক্লিয়ারুংটাই বেসিক্যালি আপনার রিলেটিভ বা বন্ধু জার্মানি থেকে আপনার কাছে পাঠাবে হার্ড কপি, এবং সেটা আপনি এমবাসিকে দিলে ইটস এনাফ। নাম্বার 3 অপশন, জব কন্ট্রাক্ট। আপনি যদি বাংলাদেশে থেকে জার্মানিতে একটা জব কন্ট্রাক্ট ম্যানেজ করে ফেলতে পারেন, অথবা একটা পার্ট টাইম জব কন্ট্রাক্টও ম্যানেজ করতে পারেন, যেটা মাসে 20 ঘন্টা, আপনি কিন্তু এই ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে আপনার ডকুমেন্ট ডান। অর্থাৎ তিনটা ওয়ে, ব্লক অ্যাকাউন্ট, স্পন্সরশিপ অথবা একটা চাকরি। চাকরি ডেফিনেটলি বাংলাদেশ থেকে ডিফিকাল্ট, চেষ্টা করতে অসুবিধা নেই। এই তিনটে হচ্ছে আপনার ফাইন্যান্সিয়াল ডকুমেন্ট। গোয়িং টু দ্য নেক্সট স্লাইড, খুব আমার মনে হয় এখানে আপনারা যারা আছেন 50% এর প্রশ্ন, এই প্রশ্নের উত্তর দিতে প্রচুর পড়াশোনা করতে হয়েছে আমাকে, কারণ জার্মান এমবাসির ওয়েবসাইটে এই ইনফরমেশন গুলো কিচ্ছু নাই, কোথাও নাই। এগুলোর জন্য আমরা সরাসরি জার্মান গভর্নমেন্টের আরো কিছু ওয়েবসাইট ঘেটে এই ইনফরমেশন গুলো আমরা বের করেছি। সো আমি কি পরিবার নিয়ে যেতে পারবো? আমরা যে বাংলাদেশের সবাই আমাদের হাজব্যান্ড ওয়াইফকে খুব ভালোবাসি, তাদেরকে ছাড়া আসতে চাচ্ছি না, বাচ্চা ছাড়া তো আসার প্রশ্নই আসে না, তাহলে আমরা কি করে যাব? তো সেই জায়গায় ডেফিনেটলি ক্যারিয়ারের সাথে ফ্যামিলি খুব হাইলি ইনভলভ। এখন আপনারা এই সিনারিওটা জেনে রাখেন, তাহলে আপনারা ডিসিশন নিতে পারবেন কিভাবে পারবেন। নাও গোয়িং টু হাউ টু ব্রিং ইউর ফ্যামিলি টু জার্মানি উইথ অপরচুনিটি কার্ড অর চান্স কার্ড। সিনারিও গুলো ভাগ করে নিই আমি আগে। সিনারিও হচ্ছে আপনি বিবাহিত এবং আপনার স্পাউস এবং আপনি দুজনই অপরচুনিটি কার্ডের জন্য এলিজিবল। এটা হচ্ছে সিনারিও 1। সিনারিও 2, আপনি অপরচুনিটি কার্ডের জন্য এলিজিবল, আপনার ওয়াইফ বা হাজবেন্ড অপরচুনিটি কার্ডের জন্য এলিজিবল না। সিনারিও 3, আপনি সিঙ্গেল প্যারেন্ট এবং সিঙ্গেল প্যারেন্টের ক্ষেত্রে আপনার হাজবেন্ড আনফরচুনেটলি বা ওয়াইফ বা হাজবেন্ড বেঁচে নেই, অর্থাৎ আপনি সিঙ্গেল প্যারেন্ট এবং বেঁচে নেই। নাম্বার 2, আপনি সিঙ্গেল প্যারেন্ট বাট আপনি ডিভোর্স, সেক্ষেত্রে আপনি হাজবেন্ড বা ওয়াইফের স্পাউস থেকে আলাদা থাকছেন, বাট আপনাদের বেবি আছে, আপনি আপনার বেবি নিয়ে আসতে চাচ্ছেন। 4টা সিনারিও বললাম। প্রথম সিনারিওর ক্ষেত্রে যদি আপনি এবং আপনার পার্টনার যে কোনো একজন যদি অপরচুনিটি কার্ডের জন্য এলিজিবল হন, তাহলে আপনি আসার সময় স্পাউসকে সাথে করে নিয়ে আসতে পারবেন। সেক্ষেত্রে আপনার স্পাউসকে জার্মান A1 জানতে হবে। সিনারিও 2, যদি দুইজনে যদি চান্স, এবং সিনারিও 1-এ আবার একটা প্রশ্ন আছে, আমি কি আমার বেবিকে সাথে নিয়ে আসতে পারবো? ডেফিনেটলি। আপনার বেবির বয়স যদি 16 বছরের নিচে হয়, আপনার কোনো ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেট লাগবে না,
তবে যদি 16 বছরের উপরে হয় তার B1 সার্টিফিকেট লাগবে। 18 বছরের উপর হলে সে আপনার সাথে বেবি হিসেবে আসতে পারবে না, সে অ্যাডাল্ট হিসেবে আলাদা এপ্লাই করতে হবে। সো 16 বছর পর্যন্ত ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেট লাগবে না। সিনারিও 2, দুজনে যদি চান্সে কার্ডের জন্য এলিজিবল হয় তাহলে দুইজনের জন্যই বেসিক্যালি আপনার আলাদা কোনো অ্যাপ্লিকেশন করতে হবে না। আপনি সেম অ্যাপ্লিকেশনে চলে আসতে পারবেন এবং আপনি এটার জন্য এক্সট্রা পয়েন্ট পাবেন এবং ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্টটা আপনি ফুলফিল করতে পারবেন। এবং চিলড্রেনের ক্ষেত্রে সেম সিনারিও, সেটা হচ্ছে আপনি ডেফিনেটলি 16 বছরের নিচে হলে ল্যাঙ্গুয়েজ এক্সাম ছাড়াও বাচ্চা নিয়ে আসতে পারবেন। এরপর হচ্ছে সিঙ্গেল প্যারেন্টস, যে সিঙ্গেল প্যারেন্ট যদি স্পাউস যদি বেঁচে না থাকে তাহলে বেবি ডেফিনেটলি আপনার সাথেই, তো আপনি অটোমেটিক্যালি নিয়ে আসতে পারবেন, কোনো প্রবলেম নাই। কিন্তু যদি ডিভোর্সি হন এবং সেই ক্ষেত্রে আপনার একটা ল অর্থাৎ আপনার লিগ্যাল একটা ডকুমেন্ট লাগবে কোর্ট থেকে, যেটা বাচ্চা আপনি বেবি আপনি আপনার সাথে নিয়ে আসতে পারবেন এবং আপনার স্পাউসের কোনো দাবি নাই, এ ধরনের লিগ্যাল ডকুমেন্ট লাগবে এবং সেই লিগ্যাল ডকুমেন্ট থাকলে আপনি আসতে পারবেন। প্রত্যেকটা সিনারিওতে আপনি যদি স্পাউস অথবা বেবি যাকেই নিয়ে আসতে চান, 4টা জিনিস অবশ্যই লাগবে। আপনি যদি হাতের এই বাম সাইডে একটু যদি দেখেন, ফাইন্যান্সিয়াল সিকিউরিটি, অর্থাৎ প্রত্যেকটা ক্ষেত্রে আমরা ব্লক অ্যাকাউন্ট অথবা স্পন্সরশিপ লাগবে। আপনার যদি আপনি এখানে আসার পরে নিয়ে আসতে চান, আপনার বাসা লাগবে ডেফিনেটলি। যেকোনো ভাবে আসলে আপনার এডিকুয়েট হাউজিং অ্যাকোমোডেশন দেখাতে হবে। সবার জন্যই হেলথ ইন্স্যুরেন্স লাগবে এবং যে ক্ষেত্রে প্রয়োজন সেক্ষেত্রে ল্যাঙ্গুয়েজ লাগবে। যেমন যদি আপনার স্পাউস অপরচুনিটি কার্ডের জন্য এলিজিবল হয় সেক্ষেত্রেও হচ্ছে আপনার ল্যাঙ্গুয়েজ লাগবে। যদি ডিগ্রিটা ফুলি রিকগনাইজ না হয়, ডিগ্রি ফুলি রিকগনাইজ হলে তো আপনার ল্যাঙ্গুয়েজ অবশ্যই লাগছে না। আর যদি একজন প্যারেন্ট অপরচুনিটি কার্ডের জন্য এলিজিবল হয়, সেকেন্ড জনের অবশ্যই A1 লাগবে স্পাউস হিসেবে আসার জন্য। এই প্রশ্নটাই আমরা উত্তর দিতে দিতে আসলে টায়ার্ড হয়ে গেছি। সো আশা করি এটা ক্লিয়ার। আমরা এটা নিয়ে যদি আপনাদের আর কোনো প্রশ্ন থাকে আমরা পরের পার্টে নিব। আমরা এখন চলে যাচ্ছি নেক্সট স্লাইডে। এই 6টা পয়েন্ট নিয়ে আমি এখন চলে যাচ্ছি সরাসরি বাংলাদেশ থেকে যিনি অ্যাপ্লাই করেছেন তার এক্সপেরিয়েন্স জানতে। আমি ফ্লোর দিচ্ছি কামরুল হাসান ভাইকে। হ্যালো ভাইয়া, আশা করি আমাকে ঠিকমতো শুনতে পাচ্ছেন। তো আমি প্রথমে ধন্যবাদ দেবো যে আপনি খুব ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেনের অ্যান্সার দিয়ে দিচ্ছেন, যেটা আসলে সবাই প্রচুর পরিমাণে আস্ক করতেছে। তো যাই হোক, এখন আমি চলে আসি আমার পয়েন্টে। হ্যাঁ, তো আমি 6টা পয়েন্ট কভার করব, যেটা অলরেডি ভাইয়া মেনশন করে দিছে। তো আমি প্রথম পয়েন্টে চলে আসি যে কারেন্ট প্রসিডিউর বাই এমবাসি। এটা আসলে আমরা অলরেডি শুনছি যে আসলে এম্বাসি একটু পাজলড। হ্যাঁ, তারা নিজেও জানে না যে কি করবে না করবে। তো গতকালকে একটা সিনারিও হয়েছে। তারপরে যদি আমি বলি বর্তমান প্রসেস, যারা নতুন অ্যাপ্লিকেশন করবে তারা digital.diplo.de এই ওয়েবসাইটে যাবে এবং তার রিকোয়ার্ড ডকুমেন্ট গুলো দিয়ে পোর্টালে অ্যাপ্লাই করে দিবে। তো পোর্টালে অ্যাপ্লাই করার জন্য আসলে আপনাকে সকল ডকুমেন্ট সাবমিট করার পরে আপনি অ্যাপ্লাই করতে পারবেন, তার আগে আসলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন না। এটা গেল নতুন অ্যাপ্লিকেন্টদের জন্য। আর পুরনো যারা অ্যাপ্লিকেন্ট আছে তাদের সিনারিওটা ডিফারেন্ট। লাস্ট যে সিনারিওটা আছে, এম্বাসি থেকে অনেককেই মেল দেওয়া হয়েছে। 2টা মেল দেওয়া হয়েছে 2 ক্যাটাগরিতে ভাগ করে। এক ক্যাটাগরি যাদেরকে বলা হয়েছে যে আপনাদের জ্যাব লাগবে এবং আপনার জ্যাব করে নতুন পোর্টালে অ্যাপ্লাই করুন। আর আরেক ক্যাটাগরি আছে যাদেরকে বলা হয়েছে যে আমাদের ওল্ড অ্যাপয়েন্টমেন্ট সিস্টেমে প্রচুর পরিমাণে রাশ, এটা অনেক স্লো হয়ে গেছে, আমরা এখানে আর মেনটেন করতে পারতেছি না। এখান থেকে আপনার অ্যাপয়েন্টমেন্ট আমরা ক্লোজ করে দিলাম, আপনারা নতুন পোর্টালে অ্যাপয়েন্টমেন্ট নেন। তো এই হলো বর্তমান অবস্থা আর কি এম্বাসির। দ্বিতীয় পয়েন্টে আসি যে হাউ টু টেক অ্যাপয়েন্টমেন্ট। আমি অলরেডি মেনশন করে দিলাম যে আমরা ওয়েবসাইটটার নাম আমি আবার বলে দিচ্ছি। ওয়েবসাইটের নাম হচ্ছে digital.diplo.de। আপনারা সবাই এই ওয়েবসাইটে যাবেন এবং গিয়ে সারে রেজিস্ট্রেশন করে আপনার অ্যাপ্লিকেশনটা সাবমিট করে দিবেন। এখানে একটু কমপ্লেক্সিটি আছে। কমপ্লেক্সিটি হচ্ছে কি, রেজিস্ট্রেশন করার সময় ওনাদের আসলে একটা সেকেন্ডারি ফোন নাম্বার অথবা ইমেল দেওয়া লাগে, যেখানে আসলে ওটিপিটা আসতে সমস্যা হয়। আমি সবাইকে সাজেস্ট করবো আপনার সেকেন্ডারি ইমেল ইউজ করবেন, মোবাইল নাম্বারে আসলে ওটিপিটা আসতেছে না। আর এমন সেকেন্ডারি ইমেলটা এমন একটা ইমেল ইউজ করবেন যেটাতে আপনার সবসময় অ্যাক্সেস থাকবে, কারণ পরবর্তীতে লগ ইনের সময় আপনার ওই ওটিপিটাতে মানে ওই ইমেলটাতেই ওটিপি গুলো যায়। তো সবসময় নিজের ক্রেডেনশিয়াল গুলো ইউজ করবেন। হ্যাঁ, তৃতীয় পয়েন্টে যদি আসি আমি ডকুমেন্ট প্রিপারেশন। হ্যাঁ, এখানে আসলে ডকুমেন্টের বিশাল লম্বা একটা লিস্ট আছে। তো আমি যদি ডকুমেন্টের লিস্ট ধরে ধরে বলি, ওয়েবসাইটে আমরা যখন অ্যাপ্লাই করতে যাব আমাদের প্রথমে একটা ফর্ম ফিল আপ করতে হবে। সেখানে আসলে আমাদের পার্সোনাল ডাটা সহ বিভিন্ন ডাটা দেওয়া লাগবে। সবসময় খেয়াল রাখবেন ডাটাগুলো অলওয়েজ আপনার পাসপোর্ট অনুযায়ী দিবেন। হুম, কারণ তারা আপনার পাসপোর্ট দেখবে আর অন্য কিছু। প্রথমে আপনার পাসপোর্ট দেখবে, তারপর অন্য কিছু। হ্যাঁ, যদি পাসপোর্ট অনুযায়ী আপনার ডাটা না মিলে তাহলে কিন্তু ইউ উইল বি ইন এ ট্রাবল।
তো ওই ফর্মটা আমরা যেখানে ফিল আপ করবো সেটাকে বলা হচ্ছে ভিআইডিএক্স ফর্ম। হ্যাঁ, তো ভিআইডিএক্স ফর্মটা ফিল আপ করে দিয়ে দিবেন। তো ভিআইডিএক্স ফর্মটা ফিল আপ করলে এখানে আসলে আপনারা যখন ওয়েবসাইটে দেখবেন ওখানে বলা আছে যে ভিআইডিএক্স ফর্মটা সিগনেচার করে ফিল আপ করা লাগবে, কিন্তু আপনারা যখন পোর্টালে যাবেন তখন আসলে সিগনেচারের কোনো ব্যাপার নাই। সো এটা নিয়ে আসলে কনফিউশনে পড়ার কোনো দরকার নেই। আপনারা ওখানে জাস্ট স্টেপ বাই স্টেপ আপনাদের ইনফরমেশন গুলো দিয়ে যাবেন ওখানে। এটা গেল প্রথম ধাপ, ভিআইডিএক্স। তার পরবর্তীতে আপনার পাসপোর্টের ছবি দেওয়া লাগবে সেটা, এবং আপনার যদি কোনো ভিসা থাকে, হ্যাঁ, কোনো কান্ট্রির ভিসা টিসা থাকে এবং আপনি যদি সেখানে এন্ট্রি করেন বা সেখান থেকে আবার ব্যাক আসেন, এই ডকুমেন্ট গুলো আপনাকে সাবমিট করা লাগবে। আপনি যেটা করতে পারেন সবগুলো ডকুমেন্ট স্ক্যান করে একটা পিডিএফ বানায় সেটা সাবমিট করে দিবেন। তারপর আপনার একটা কারেন্ট পাসপোর্ট সাইজের ছবি দেওয়া লাগবে। এই পাসপোর্ট সাইজের ছবিটা বায়োমেট্রিক হতে হয়। এটা আসলে অনেকে কোশ্চেন করে যে এটা কি ধরনের। হ্যাঁ, আপনারা নর্মালি, আমি যদি খুব সহজভাবে বলি, যে কোনো ভালো ল্যাবে, হ্যাঁ, ভালো ল্যাবে গিয়ে আপনারা যদি জিজ্ঞেস বলেন যে আমরা আসলে জার্মান এম্বাসির জন্য ছবিটা তুলবো, তারা আপনাকে তুলে দিবে। অথবা আপনি একটু গুগল করলেও বুঝতে পারবেন। বাট আপনারা অবশ্যই কোনো ভালো ল্যাবে গিয়ে বলবেন যাতে এটা নিয়ে কোনো ভুল না হয়। হ্যাঁ, পরবর্তীতে আসতেছি ইম্পর্টেন্ট যে জিনিসটা, সেটা হলো আমাদের ইউনিভার্সিটি ডিগ্রিটা। হ্যাঁ, এখানে দুই ভাগে ভাগ করা যায়, যেটা অলরেডি আগে মেনশন করছে। আমি আবার ছোট্ট করে বলে দিই। আপনি আপনার ইউনিভার্সিটি ডিগ্রি দিবেন এবং ইনস্টিটিউট রিকগনাইজ কিনা সেটা দিবেন। মানে আপনার ধরেন আমি ধরলাম যে আমি অনার্স কমপ্লিট করছি তো বিএসসি যে কোনো সাবজেক্টে কমপ্লিট করছি। আমি প্রথমে যেটা করব, এনাবিনে যাব, যে দেখবো আমার ভার্সিটিটা রিকগনাইজ কিনা। ভার্সিটিটা কিভাবে রিকগনাইজ হতে পারে, যদি এইচ প্লাস থাকে তাহলে রিকগনাইজ, আর অন্যগুলো আসলে রিকগনাইজ না, ওখানে অনেক কন্ডিশন আছে। তারপরে আসলাম ডিগ্রি রিকগনিশন। ডিগ্রি রিকগনিশনের ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবেন, এক্সাক্ট ম্যাচ হতে হবে। এক্সাক্ট মিনস আপনি স্ট্রিং ম্যাচ করবেন। হুম, না হলে এখানে অনেক ধরনের কমপ্লেক্সিটি তৈরি হয়। সো আপনি এক্সাক্ট ম্যাচ যদি হয় তাহলে আপনি বুঝে নেবেন যে আপনার আর ZAB করার প্রয়োজন নেই। আর যদি এক্সাক্ট ম্যাচ না হয় তাহলে আমি বলবো অ্যাজ সুন অ্যাজ পসিবল আপনি ZAB এর জন্য অ্যাপ্লাই করে দেন। না হলে দেখা গেল যে আপনার পরবর্তীতে আবার ZAB চেয়ে বসবে, সেটা করতে 3 মাস সময় লাগে। তো আপনার প্রসেসটা ডিলে হয়ে যাবে। আলটিমেটলি আপনি একটা সময় লস হবে, আপনার টাকা লস হবে, সব দিক দিয়ে আপনি ঝামেলা একটু ডিলে হয়ে যাবে প্রসেসটা। সো যদি এটা ধরি যে এক্সাক্ট ম্যাচ কিন্তু আসলে ভাইয়া বাংলাদেশের মেজরিটি পার্সেন্টের হয় না। আপু আমরা কোশ্চিনের পার্টে পরে আসবো। হ্যাঁ, আমরা কোশ্চিনের পার্টে পরে আসবো। তো আমার কথাগুলো আপাতত একটু শুনে যান। তো আমি জায়গাটা আবার ক্লিয়ার করতেছি। আমাদের ডিগ্রি যদি এনাবিনে এক্সাক্ট ম্যাচ হয় তাহলে আমরা ধরে নিব আমাদেরটা রিকগনাইজ। হ্যাঁ, এক্সাক্ট ম্যাচ হবে এবং ওখানে লেখা থাকবে কিছু ওয়ার্ড দেওয়া আছে, করেসপন্ডেন্ট অথবা জার্মান একটা ওয়ার্ড আছে, আপনারা ওটা মিলিয়ে দেখবেন। যদি ওটা এক্সাক্ট ম্যাচ হয় এবং ওই ওয়ার্ডটা থাকে তাহলে আমাদেরটা রিকগনাইজ। আর যদি না থাকে আমরা সুন্দর করে ZAB তে অ্যাপ্লাই করে দিব। সেখানে অ্যাপ্লাই করার জন্য আমাদের 208 ইউরো লাগবে। হ্যাঁ, এখন আসি যদি ZAB তে আমরা কিভাবে অ্যাপ্লাই করব। ZAB তে আমরা সুন্দর করে ওদের ওয়েবসাইটে গিয়ে আমরা একটা রেজিস্ট্রেশন কমপ্লিট করে ফেলবো। রেজিস্ট্রেশনের জন্য তারা আবার একটা আলাদা পোর্টালে নিয়ে যায়, সেটা আপনারা সুন্দর করে একটু ইউটিউব করলে পেয়ে যাবেন। একটা রেজিস্ট্রেশন, খুব সিম্পল একটা রেজিস্ট্রেশন প্রসেস। রেজিস্ট্রেশন প্রসেসটা কমপ্লিট করার পরে আমাদের কিছু ডকুমেন্ট আপলোড দেওয়া লাগে। সেই ডকুমেন্টগুলো কি কি, আমাদের ভার্সিটি রিলেটেড যে আমাদের এডুকেশন রিলেটেড যে ডকুমেন্টগুলো আছে সেগুলো আপলোড দেওয়া লাগে। আমার ক্ষেত্রে যেটা হয়েছে, আমার অনার্সের সার্টিফিকেট দেওয়া লাগছে। তারপর আমার প্রিভিয়াস যে এডুকেশন গুলো আছে সেগুলোর সার্টিফিকেট, ট্রান্সক্রিপ্ট এগুলো দেওয়া লাগছে। এবং তারা আমাকে বলছে যে আমার যে ট্রান্সক্রিপ্টটা আছে, বিএসসি যে ট্রান্সক্রিপ্টটা আছে সেটা যাতে আমি ভার্সিটি থেকে পাঠাই। এখন এটা সবাইকেই বলবেন যে আপনার ভার্সিটি থেকে আপনার একটা ডকুমেন্ট পাঠাতে। এখন এই ডকুমেন্টটা দুইটা ওয়েতে পাঠানো যায়। প্রথম ওয়েটা খুব দ্রুত এবং খুব ইফেক্টিভ, সেটা হচ্ছে আপনি ভার্সিটির এক্সাম কন্ট্রোলার অফিস অথবা রেজিস্ট্রার অফিস এদের সাথে গিয়ে কথা বললেই আপনি বুঝতে পারবেন যে আপনার ভার্সিটিতে কারা এই কাজটা করতেছে। আমার ভার্সিটিতে এক্সাম কন্ট্রোলার অফিস আসলে আমাকে এই ব্যাপারে সহায়তা করেছে। তাদেরকে আপনি গিয়ে বলবেন যে আমার ট্রান্সক্রিপ্টটা জার্মানির একটা অথরাইজেশন আছে, যারা আসলে আমাকে আমার ডিগ্রিটা রিকগনাইজ কিনা জার্মানিতে সে ব্যাপারে আমাকে একটা সনদ দিবে। তো আপনারা আমার এই ডকুমেন্টটা ওদের ওখানে মেইল করে দিতে হবে। ওরা তখন সুন্দর করে আপনার কাছ থেকে ডকুমেন্টটা নিবে এবং আপনার ফরম্যাটটা নিয়ে সরাসরি জ্যাবের কাছে মেইল করে দিবে। হ্যাঁ, এখন মেইল করার ক্ষেত্রে আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন যে জ্যাব আপনাদের একটা অ্যাপ্লিকেন্ট নাম্বার দেয়। হ্যাঁ, সেই নাম্বারটা অবশ্যই মেনশন করে দিবেন। ওই নাম্বারটা দ্বারাই কিন্তু আপনাকে ট্র্যাক করা হবে। দ্বিতীয় আরেকটা অপশন আছে, সেটা হলো যে আপনি ভার্সিটিতে যাবেন, সেম একই প্রসিডিউর, তারা আপনাকে একটা এনভেলপের মধ্যে
আপনার পেপারস গুলো সিল করে দিবে। পেপারস গুলো রাখি এনভেলপটা সিল করে দিবে এবং ওই ভার্সিটির এনভেলপটা আপনি যে জ্যাব আছে জ্যাবের ওখানে ডাকযোগে ডিএইচএল অথবা অন্য কোনো মাধ্যমে পাঠাই দিবেন। এক্ষেত্রে অবশ্য আপনার একটু খরচটা বেশি হবে কারণ যেহেতু আপনি ডাকযোগে এটা পাঠাচ্ছেন। সো মেইলের ক্ষেত্রে আমি প্রেফার করবো সবাই মেইল করে দেওয়ার চেষ্টা করবেন, সেক্ষেত্রে আপনার সাথে সাথে কাজটা হয়ে গেলে কাজটা খুব দ্রুত হবে। থ্যাংক ইউ সো মাচ। আমি যাচ্ছি এখন শুভাশিস পালদার কাছে। তিনি আরো কয়েকটা জিনিস আরো এক্সক্লুসিভলি বলতে পারবে, কারণ উনি হচ্ছেন ইন্টারভিউ ফেস করেছেন। আমি যতটুকু জানি উনি 40 মিনিট ইন্টারভিউ দিয়েছেন, তো তার ইন্টারভিউর এক্সপেরিয়েন্স সহ আমরা জানতে পারবো। আমি ফ্লোর দিচ্ছি শুভাশিস দাকে। থ্যাংক ইউ দাদা। আচ্ছা, ধন্যবাদ। আমি শুরু করছি যে হাউ অপরচুনিটি কার্ড ইজ অ্যালাইন উইথ মাই ক্যারিয়ার প্যাথ, বা আমি আসলে কেন অপরচুনিটি কার্ডের জন্য আগ্রহী হলাম। যে রবিউল যেটা বললো যে জার্মানি হচ্ছে এখন হেভি ইন্ডাস্ট্রিয়াল ট্রান্সফরমেশনের মধ্যে দিয়ে যাচ্ছে, যে জার্মানিতে অনেকগুলো স্কিলড জব খালি আছে। তো আমি এটা দেখলাম এবং হচ্ছে কি অপরচুনিটি কার্ড সম্পর্কে এটা সম্ভবত জুন থেকে শুরু করেছে, যে ওয়েবসাইটে বিভিন্ন আর্টিকেল পড়লাম, যে দেখলাম যে হচ্ছে কি জার্মানিতে স্কিলড মাইগ্রেশনের একটা সুযোগ আছে। এবং আমি জার্মানির যে জব সাইট গুলো আছে, যেমন মেক ইট জার্মানি একটি আছে, তারপর হচ্ছে গিয়ে ইন্ডিড আছে, স্টেপস্টোন আছে, ওই ওয়েবসাইট গুলোতে গিয়ে দেখলাম এবং ওদের যে জব ভ্যাকেন্সি আছে সেই জব ভ্যাকেন্সি গুলো মিনিমাম আমি 200-300 জব ভ্যাকেন্সি আমি করেছি। তো এই জব ভ্যাকেন্সি গুলোর মধ্যে থেকে আমি অ্যাটলিস্ট 300টা জব ভ্যাকেন্সি থেকে আমি অ্যাটলিস্ট 50টার মতো জব ভ্যাকেন্সি পেয়েছি, যেখানে আমার এক্সপিরিয়েন্স দিয়ে আমি ফিট হই। যেমন হচ্ছে কি সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশন বা হচ্ছে নেটওয়ার্ক এক্সপার্টাইজ বা সাইবার সিকিউরিটি, এই সেক্টর গুলোতে হচ্ছে প্রচুর জব খালি আছে। এবং হচ্ছে আমার যে স্কিল, আমার যে 8 বছরের এক্সপিরিয়েন্স, এই এক্সপিরিয়েন্স দিয়ে হচ্ছে আমি এই জবগুলোতে ফিট হতে পারি। শুধুমাত্র একটাই বাধা, সেটা হচ্ছে গিয়ে ল্যাঙ্গুয়েজ, এবং আরেকটা হচ্ছে জার্মান কালচার। তো এই দুইটা বাধা আমি নিজেকে মোটিভেট করেছি যে আমি এই দুটা বাধা অতিক্রম করতে পারবো। এই জন্যই হচ্ছে আমি অপরচুনিটি কার্ডের জন্য হচ্ছে মোটিভেটেড হয়েছি এবং মনে করছি যে অপরচুনিটি কার্ডটা আমার ক্যারিয়ারের সাথে অ্যালাইন। এমন না যে হচ্ছে গিয়ে অনেকে আছে মানে যে কোনো ভাবে বাইরে যেতে চায়। আমি আসলে ওই জন্য মোটিভেটেড হইনি। আমার মোটিভেটেড উদ্দেশ্য হচ্ছে যে আমি বাংলাদেশে ভালো আছি, আমি বাইরে গিয়ে আরো ভালো থাকবো। এটাই ছিল হচ্ছে গিয়ে আমার মোটিভেশন, যে হচ্ছে গিয়ে আমি অপরচুনিটি কার্ডে কেন অ্যাপ্লাই করেছি। তারপর হচ্ছে হাউ আই প্রিপেয়ার ফর ইন্টারভিউ, যে আপনাদের প্রথমে বললাম যে আমি জুলাইতে অ্যাপ্লাই করেছিলাম, তখন সেটা ছিল এমপ্লয়মেন্ট ক্যাটাগরি। তো যখন অ্যাপ্লাই করি তখন হচ্ছে গিয়ে অ্যাপ্লাই করার 1-2 সপ্তাহ পরে হচ্ছে ওরা ডকুমেন্ট দেয়, এবং ডকুমেন্টে যে জিনিসগুলো চাই সেটা ছিল হচ্ছে গিয়ে ভিডেক্স, তারপর হচ্ছে গিয়ে সিভি, সার্টিফিকেট। এর সাথে তখন ওরা বাইন্ডিং জব অফার চাই, এবং হচ্ছে গিয়ে জার্মানির কোন প্রতিষ্ঠান থেকে রেকমেন্ডেশন লেটার চাই, যে হচ্ছে গিয়ে কিছু ডকুমেন্ট ছিল যে জার্মান থেকে আসতে হবে। তো তখন ওটা দেখে আমি হচ্ছে ডিমোটিভেট হয়ে যাই, যে হচ্ছে কি না, এটা হয়তো অপরচুনিটি কার্ডটা হয়তো বাংলাদেশে এখনো শুরু করেনি। তো এরপর ভুলে যাই। তো এই ভুলে যাওয়ার পরে হচ্ছে জুলাই গেল, তারপর অগাস্ট গেল, তারপর হচ্ছে এই সেপ্টেম্বরের 2 তারিখ, এই মাসের 2 তারিখ হচ্ছে আমার কাছে ইমেল আসে যে হচ্ছে আমার ইন্টারভিউ শিডিউল হয়েছে 16 তারিখ। আমার কাছে ইন্টারভিউ ইমেল আসে 2 তারিখ। তো আমার কাছে মনে হয়েছে আমি তখন যে সিভি পাঠিয়েছিলাম বা যে ডকুমেন্টস গুলো পাঠিয়েছিলাম ওইগুলো হয়তো ওদের কাছে মনে হয়েছে যে না, আমি হয়তো অপরচুনিটি কার্ডের জন্য এলিজেবল। ওই জন্য হচ্ছে এমন হতে পারে ওরা আমাকে ইন্টারভিউর জন্য ডেকেছে, অথবা এমনও হতে পারে যে ওরা জাস্ট র্যান্ডম বেসিসে 2-1জনকে ডেকেছে। আমি বেশি জানি না যে কয়জন ইন্টারভিউ দিয়েছেন। এক দিদি আছে, লাকি রানী দে, দিদির সাথে কথা হয়েছে, দিদি ইন্টারভিউ দিয়েছেন। আমরা এই দুজন এখন পর্যন্ত জানি যে যারা ইন্টারভিউ দিয়ে এসেছেন। তো হচ্ছে আমি 2 তারিখ যখন ইমেল পাই তখন মোটামুটি হচ্ছে আমার আই ওয়াজ সো মাচ কনফিউজ যে করবো, কোন দিকে যাব, কি করব। তো প্রথমে যে ব্লক অ্যাকাউন্ট কি এটাই জানতাম না। ব্লক অ্যাকাউন্টটা জাস্ট খুলতে হয়, বাংলাদেশে খুলতে হয় না বাইরে খুলতে হয়, এই ব্যাপারে কোনো কিছু জানতাম না। তারপর হচ্ছে গিয়ে সিভি একটা ছিল 3 পৃষ্ঠার সিভি, যেটা হচ্ছে গিয়ে বাংলাদেশের মানে আমি জাস্ট এমনি আমি যে চাকরিটা করছি লাস্ট 5 ইয়ার্স ধরে, আমার খুব একটা প্ল্যান ছিল না যে হচ্ছে কি জব চেঞ্জ করবো। এই জন্য আমার সিভিও বেশি আপডেট ছিল না। তারপর মোটিভেশন লেটার, মানে সব মিলিয়ে খুব হযবহর অবস্থা ছিল। তখন হচ্ছে আমি গুগল করা শুরু করি, তারপর বিভিন্ন জনের কাছে রিচ করা শুরু করি, এবং ফরচুনেটলি আমার সাথে রবিউলের কথা হয়, যে আজকে কি নোটস, আগেও বলেছি রবিউলের সাথে আমার মানে অনেক আগে থেকে পৌঁছে, প্রায় 2011 সাল থেকে আমরা চট্টগ্রামে একসাথে বড় হয়েছি বা
একই সাথে অনেকগুলো কাজ করেছি। তো রবিউল আমাকে অনেকগুলো গাইড দেয়। এর মধ্যে প্রধান গাইড ছিল হচ্ছে কি সিভিটাকে রেডি করা, তারপর হচ্ছে মোটিভেশন লেটার লিখতে হেল্প করা, তারপর হচ্ছে ব্লক অ্যাকাউন্টটা কি, আসলে ব্লক অ্যাকাউন্টে টাকা কিভাবে ট্রান্সফার করতে হয় এই ব্যাপারে আইডিয়া দেয়া, এবং হচ্ছে ইন্টারভিউতে আমরা দুজন হচ্ছে গিয়ে এসএসসির সাথে হচ্ছে গিয়ে আরো একজন ছিল, হাসান ভাই ছিল। তো আমরা তিনজন মিলে একসাথে বসেছিলাম যে ইন্টারভিউতে কি ধরনের প্রশ্ন আসতে পারে। তো সেই প্রশ্নগুলো আমরা আগে থেকে একটু ফাইন্ড আউট করার চেষ্টা করেছি, এবং এটার ইন্টারভিউ একটা মক ইন্টারভিউর মতো আমরা দুজন মিলে করেছি যে ভিসা অফিসার কি কি প্রশ্ন করতে পারে এবং এই উত্তরগুলো কিরকম হতে পারে। তো আমরা আগেই প্র্যাকটিস করে গিয়েছি। তো আমি যখন হচ্ছে গিয়ে এমবেসিতে যাই তখন আমি অনেক বেশি কনফিডেন্ট ছিলাম যে হচ্ছে গিয়ে আমার সবগুলো ডকুমেন্টস রেডি ছিল। এবং হচ্ছে গিয়ে আমি কনফিডেন্ট ছিলাম যে হচ্ছে গিয়ে আমি কেমন জার্মানিতে যেতে চাই, এটা আমার কাছে খুব ক্লিয়ার ছিল। এবং জার্মান যে রিকোয়ারমেন্ট ছিল সেগুলো আমি কনফিডেন্ট ছিলাম যে আমি সেগুলো ফুলফিল করতে পারবো। তো মানে আমি যখন ইন্টারভিউ প্রিপারেশনটা আমার কাছে খুব ভালো ছিল, এবং যে আমি যখন দাঁড়াই ইন্টারভিউতে আমি কনফিডেন্টলি দাঁড়াই। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। এই যে শুভাশিস পাল দাদা, উনি খুব সুন্দর করে ওনার পুরো এক্সপেরিয়েন্সটা খুব অনর্গল ভাবে বলেছেন। আমার খুবই শুনতে ভালো লাগছিল, কিন্তু সময়ের কারণে আমরা যাচ্ছি, কারণ আমাদের টার্গেট থেকে আমরা অনেক দূরে। তো এখন ওই যে প্রসঙ্গে ছিলাম এসএসসি নিয়ে, আমি জাস্ট একটা বিষয় শেষ করে আমি হচ্ছে আমার আগের বিষয়ে চলে যাই। সেটা হচ্ছে এসএসসি যে একটা প্রফেশনাল নেটওয়ার্ক। সো উই উইল প্রোভাইড ইউ ইনাফ ইনফরমেশন ইউ নিড, বাট যখন আপনার আমাদের থেকে ডেডিকেটেড সময় লাগবে, আমাদের প্ল্যাটফর্ম রানিং কস্ট, আমাদের অন্যান্য যে কস্ট গুলো আছে, এমপ্লয়ি আছে, সেটার জন্য অবশ্যই একটা পেমেন্ট দিতে হবে। এবং আপনারা সবকিছু জানেন, আপনারা যারা প্রফেশনাল, এটা বলার কোনো বাহুল্য রাখে না, ফ্রি জিনিস খুব ভালো হয় না। আর এই যে পড়াশোনা করবেন আপনি, মোটিভেশন লেটার, সিভি, এগুলো বানানোর পেছনে ইন্টারভিউ প্রিপারেশন এবং আপনার কেরিয়ার প্ল্যান, এগুলোর জন্য আপনি অল্প একটু টাকা যদি খরচ করেন, এটা আপনার ইনভেস্টমেন্ট। এবং এই টাকা কোনো বিষয়, এই যে পেমেন্টটা এসএসসিজি নেয়, এটা বেসিক্যালি একটা টোকেন মানি, প্রফেশনাল একটা লুক রাখার জন্য, এবং এটা আপনার জন্য একটা ইনভেস্টমেন্ট। এটা রিটার্নে আপনি যা পাবেন সেটা অনেক বেশি। এখানে আসলে যারা ইনভলভ, আমাদের হামবুর্গ ইউনিভার্সিটির প্রফেসর এখানে আছে, ঢাকা ভার্সিটির প্রফেসর আমাদের এক্সপার্ট প্যানেলে আছে, আইবিএম এ, মাইক্রোসফটে জব করে এরকম অনেকেই আছে। তো বেসিক্যালি আপনি অবশ্যই এমন মানুষজনের সাথে কথা বলার এবং ট্রেন নেওয়ার সুযোগ পাবেন, যেটা বাংলাদেশের পক্ষে, বাংলাদেশে বসে অন্য কারো থেকে নেওয়ার সুযোগটা আপনার হবে না। সো দ্যাটস ওয়াই উই এস্টাবলিশ টু হেল্প ইউ গাইস, রাইট? ওকে, পরের স্লাইডে আসলে আমাদের প্রেজেন্টেশন অফিসিয়ালি শেষ। আমরা এরপরে যাব প্রশ্ন উত্তর পর্বে। অনেকগুলো প্রশ্ন আপনাদের জমা আছে, আমরা যেগুলো নিয়ে আলোচনা করে ফেলছি। কেস বাই কেস যদি প্রশ্ন করেন তাহলে আমাদের অনেক সময় লাগবে। তবে আমরা যেটা অনুরোধ করব আপনাদেরকে, সেটা হচ্ছে ক্রিটিক্যাল প্রশ্নগুলো করেন, যেগুলো আমরা অলরেডি আনসার দিয়ে ফেলছি সেটা না করাটাই ভালো। এবং ইম্পর্টেন্টলি, যদি আপনার কোনো কনফিউশন থাকে তাহলে অবশ্যই করতে পারেন। প্রশ্ন উত্তরে যাওয়ার আগে আমি একটু হাসনাইন ভাইকে ফ্লোর দিচ্ছি। আপনারা অনেকেই প্রশ্ন করছেন, আমরা দেখছি আমাদের যে এসএসসি যে সার্ভিস, সেটা কি সার্ভিস আমরা দিয়ে থাকি বা সেটার পেমেন্টও কেমন পড়বে, সেটা সম্বন্ধে একটু হাসনাইন ভাই জানাবে। জি, অসংখ্য ধন্যবাদ রুবেল ভাই। অনেকক্ষণ অনেক অনেক আমরা ইনফরমেশন নিলাম, অনেক নলেজ গেদার করলাম। এবার একটু আহ, আমরা তো এতক্ষণ জানলেন আমরা কারা, কিন্তু আমাদের যে প্রফেশনাল সার্ভিস গুলো আছে একটু জানাই। অসংখ্য ধন্যবাদ রুবেল ভাই, আপনার অনেক মূল্যবান ইনফরমেশন দিলেন। আমরা অনেকক্ষণ ধরে অনেক মূল্যবান ইনফরমেশন পেলাম, এসিসি সম্পর্কে জানলাম। বাট আলটিমেটলি আমরা এখন একটু যে সার্ভিস গুলো আছে সেগুলো সম্পর্কে জানি। কারণ আপনার এই সার্ভিসগুলো সবার জন্য না, যারা যারা নিজেরা করতে পারবেন ডেফিনেটলি ডু ইট। সেক্ষেত্রে আপনার এই সার্ভিস নেওয়ার প্রয়োজন, সেক্ষেত্রে হয়তো যার লাগবে তার জন্য আমরা সার্ভিসগুলো অ্যাভেলেবেল করতে পারবো। কারণ রিসেন্টলি আমাদের যে ফ্রি স্লট, এটা অলমোস্ট বুক হয়ে গেছে। সো আমরা বলি যে হচ্ছে যে অনেক অনেক স্লটে দেখা যায় হচ্ছে যে একই প্রশ্ন সে বারবার করে। তো আমরা বলি হচ্ছে যে ভাই, আপনি তো অলরেডি জানেন, বাট তারপরও বলে শিওর হওয়ার জন্য। বাট তারপরও বলি হচ্ছে যে ভাই দেখেন, জিনিসগুলো আসলে এই সার্ভিসটা যেহেতু সবাই খুব ব্যস্ত, সার্ভিসগুলো খুবই লিমিটেড। শুধু যার লাগবে সে নেন, এবং সে যদি বেনিফিটেড হয় সেটা আমাদের জন্য অনেক বেশি ভালো লাগবে। সো যে কারেন্টলি যে সার্ভিসগুলো, সেটা হচ্ছে যে স্ট্যান্ডার্ড প্ল্যান, খুবই বেসিক একটা প্ল্যান। এটা হচ্ছে 60 to 90 মিনিটস এর একটা প্ল্যান। এবং এই প্ল্যানটাতে আপনি ধরেন হচ্ছে আপনার কেরিয়ার গোল এবং ডিটেল সম্পর্কে ডিসকাস, আমি খুব ডিটেলে যাচ্ছি না, আমাদের ওয়েবসাইটে গেলে আপনি ডিটেল কি কি সার্ভিস আছে সেগুলো পাবেন। আমি একটা ধারণা দিচ্ছি এবং কেমন খরচ হতে পারে। যদি আপনি স্টুডেন্ট হন সেক্ষেত্রে হচ্ছে 3000 টাকা, আর যদি আপনি জব হোল্ডার হন সেক্ষেত্রে 3500 টাকা হচ্ছে স্ট্যান্ডার্ড প্যাকেজটা। স্ট্যান্ডার্ড প্ল্যানটা যদি আপনি নেন, এটা হচ্ছে অলমোস্ট 4টা সেশন 60 to 90 মিনিটস এর, এবং এটা একটু বেশ ডিটেইলে আপনাকে হচ্ছে ডকুমেন্ট প্রিপারেশন, ইউনিভার্সিটি সিলেকশন, আমাদের এটা একটু জেনারেলাইজ, যেটা হচ্ছে যারা স্টাডি করতে আসতে চায় বা হচ্ছে ডিরেক্ট জব নিয়ে আসতে চায়, বা হচ্ছে আপনার যে অপরচুনিটি, নতুন একটা
ভিসা ক্যাটাগরি শুরু হইলো। ওভারঅল জার্মানির জন্য একটা একটা মানুষকে প্রিপেয়ার করার জন্য একটা একটা হিউম্যানকে মোটামুটি গাইড করে এখানে এসে এবং তাকে 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 ফিউচারের জন্য রেডি করার জন্য আসলে এই প্যাকেজগুলো প্ল্যান করা। ইটস নট লাইক কোনো স্পেসিফিক গোল লাইক এইটার জন্যই এটা। তো এই আমাদের মিডল প্ল্যানটা যদি আপনি কেউ নেয় এবং এটা 4টা সেশনের একটা লং সেশনের প্ল্যান, এটা হচ্ছে 20,000 টাকার মতো। আর লাস্ট যে প্ল্যান যেটা হচ্ছে আমাদের প্রিমিয়াম প্ল্যান, এটা হচ্ছে 6 মান্থের। কারণ অনেকেই হয়তো অনেক ট্রাই করতেছে কিন্তু তার কনফিডেন্স এতই লো যে আসলে সে মনে করতেছে পারবে না, বা তার অনেক বেশি সাপোর্ট দরকার, বা অনেক বেশি কন্টিনিউয়াস এফোর্ট দরকার, বা অনেক গাইডলাইন দরকার। সেক্ষেত্রে হচ্ছে একজন এক্সপার্ট 6 মান্থ ধরে প্রথমে 4টা তারপরে 6টা সেশন এরকম করে বেস টু বেস কেস টু কেস যে আসলে তার আসলে কি পরিমাণ সাপোর্ট দরকার। 6 মান্থের একটা প্ল্যান, এটা হচ্ছে 35,000। সো এটা সবই বিডিটি। ইউরোতে যদি কেউ জার্মানিতে এটা ইউরোতে আসবে, সো সেটা হচ্ছে কেউ যদি জার্মানি থেকে অ্যাপ্লাই করেন তার জন্য হচ্ছে আলাদা প্রাইস। অসংখ্য ধন্যবাদ খুব মনোযোগ দিয়ে শোনার জন্য। সালাম জি, আলাইকুম ভাই। আমার আসসালাম। প্রশ্ন হচ্ছে, আমি ডিপ্লোমা কমপ্লিট করছি এবং বিএসসি ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করছি। তো জি, ভাই একটু বললো যে আমি যদি বিএসসি সার্টিফিকেট দেই, ওটা আমার যাবে আনাবিনে চেক করছি, এইচ প্লাস আছে ভার্সিটি। তো আমি যদি ওই সেক্ষেত্রে আমি কি ওই বিএসসির যেই লেভেল, ওই লেভেলেই জব করতে হবে, তাই তো? এখন সেক্ষেত্রে আমি যদি আবার, যেহেতু আমার আমি একটা ফার্মাসিউটিক্যালসে জব করি, 6 বছরের এক্সপিরিয়েন্স আছে, সেক্ষেত্রে আমি যদি আবার ডিপ্লোমা সার্টিফিকেট দিয়ে আমার 6 পয়েন্টের 10 পয়েন্ট আসে, সেক্ষেত্রে কি আমি কি 2টা অ্যাপ্লিকেশন করতে পারবো? দুইটা অ্যাপ্লিকেশন আমি একটু অ্যান্সার দিই, কারণ আমারও যেহেতু মোটামুটি কাছাকাছি লেভেলের এক্সপিরিয়েন্স, আমি বলতে পারবো। আহ, আপনার বেটার হচ্ছে আপনি ব্যাচেলর দিয়ে অ্যাপ্লাই করা। কারণ জার্মানিতে ডিপ্লোমা বলতে এরা একটু ডিফারেন্ট ভাবে বোঝে। আমাদের বাংলাদেশের ডিপ্লোমার সাথে জার্মানির ডিপ্লোমার একটু তফাৎ আছে। সো সেক্ষেত্রে সবচেয়ে বেটার হচ্ছে ব্যাচেলর দিয়ে অ্যাপ্লাই করা, এবং সেক্ষেত্রে ওদেরকে বোঝানো বা ওদের কাছ থেকে রিকগনিশন পাওয়াটা খুব ইজি হয়। জব পাওয়ার বেলায় সেটা অনেক বেশি অ্যাডভান্টেজ কাজ করে। দুটো অ্যাপ্লিকেশন করলে কনফিউশন বাড়বে, বেটার একটাই করে। এবং তখন আপনার ব্যাচেলার সাথে ডিপ্লোমা যখন ব্যাকআপ হিসেবে থাকবে, তখন এটা অনেক বেশি অ্যাডভান্টেজ ক্যারি করবে। সো ডোন্ট ওয়ারি। ওকে জি, ভাই, থ্যাংক ইউ। ফিরোজ মাহমুদ। আসসালামু আলাইকুম, আমি ফিরোজ মাহমুদ অরণ্য। থ্যাংক ইউ রবিউল ভাইকে, উনি খুব সুন্দরভাবে অনেকগুলো প্রশ্ন অ্যান্সার দিয়ে দিছে, অনেকগুলো ব্যাপার ক্লিয়ার করছে। তো ভাইয়ার প্রশ্নের জের ধরেই আমার একটা প্রশ্ন ছিল। আমি জি। হচ্ছি অ্যাকাউন্টিং এ অনার্স মাস্টার্স কমপ্লিট করেছি 2015 সালে। এই বিগত 9 বছরে আমি সেম সেক্টরেই কাজ করেছি। যেমন 5 বছর অ্যাকাউন্টসে ছিলাম, এখন লাস্ট 4 বছর ইন্টারনাল অডিটে জব করছি। সো আমার ডিগ্রি এবং আমার প্রফেশন সেম। এখন ভাইয়া একটা ব্যাপার বলছিল যে ওইখানে যেও আমাকে এই রিলেটেড জব বা ভালো মানের একটা জব করতে হবে, 1 বছরের মধ্যেই পেতে হবে। আমার প্রশ্নটা হচ্ছে যে এই সেক্টরে আমাদের জার্মানিতে জব সেক্টরটা কেমন, এবং আমি কত ইউরোর স্যালারির জব পেতে হবে, বা কোন লেভেল, অ্যাজ এ ম্যানেজার, অ্যাজ এ এক্সিকিউটিভ অফিসার, বা কোন লেভেলের জব পেলে আমি এলিজিবল হব ওইখানে পরবর্তীতে থাকার জন্য। আর যদি আমি ওই প্রসেসে না যাই, আমি বাংলাদেশ থেকে একটা জব ম্যানেজ করি, আপনি বললেন যে ফুল টাইম অথবা পার্ট টাইম জব ম্যানেজ করলে আপনার ব্লক অ্যাকাউন্টও লাগবে না, কোনো কিছুই লাগবে না। সেক্ষেত্রে সেই পার্ট টাইম জবটাও আমার ফিল্ডেই হতে হবে, না হতে পারে একটা রেস্টুরেন্টেও পার্ট টাইম জব হইতে পারে, সেটা হলেও হবে কিনা? এই হচ্ছে আপনার শেষের অংশটা দিয়ে শুরু করি। পার্ট টাইম জবটা আপনার জি। রেস্টুরেন্টে হলেও চলবে, বিকজ এটা আপনার শুধু লিভিংহুড মানে হচ্ছে আপনার বেঁচে থাকার জন্য, সেটা ওরা বুঝবে। সেক্ষেত্রে আপনার এক্সট্রা ওইটাতেই এনাফ আর কি। আর জার্মানিতে আসার পর জব এক্সটেন্ড করার জন্য আপনার বেসিক্যালি কত টাকার স্যালারি জব হবে সেটার কোনো ধরাবাঁধা রুলস এখন নাই। আগে ছিল যে এত টাকার স্যালারি হতে হবে। তবে আপনি জার্মানিতে জব শুরু করলে একদম মিনিমাম স্যালারিটা হবে আপনার বাংলাদেশি টাকায়, আমি বাংলাদেশি টাকা নেই, বছরে হচ্ছে 36,000 ইউরো মিনিমাম হবে, এটা মিনিমাম। তবে আপনার সেক্টর ভেদে সেটা 50K হচ্ছে নর্মাল। এবং আমরা এভারেজলি বলি, বাংলাদেশি বা যাদের ইউনিভার্সিটি ডিগ্রি আছে তাদের বাৎসরিক এভারেজ স্যালারি হচ্ছে বছরে 48,000 ইউরো, যেটা বাংলাদেশি টাকায় কত 60 লাখ টাকার মতো হতে পারে। তো এই ধরনের জব আপনারা ইউনিভার্সিটি ডিগ্রি থাকলে সবাই এই ধরনের স্যালারি পাবেন। জার্মানিতে স্যালারি বৈষম্য খুবই কম।
একজন ব্যাচেলর, মাস্টার্স এবং হুম। পিএইচডি করা যারা, তাদের স্যালারির তারতম্য খুবই কম। তো বেসিক্যালি স্টার্টিংটাই এরকম, মানে হচ্ছে 36,000 ইউরো, এবং ওইটা পাইলে আপনার অপরচুনিটি কার্ডটা এমপ্লয়মেন্ট কার্ডে কনভার্ট হয়ে যাবে। নো ওয়ারিস এট অল। এখন এখন আমাদের এই সেক্টরে জব ভাই। অ্যাকাউন্টস বা এই ফিরোজ ব্যাপারে ভাই, থ্যাংক ইউ আপনার স্পেসিফিক সেক্টর নিয়ে কথা বলার জন্য। আমাদের আমি অ্যাকাউন্টিং এর না, এবং আমি কেমিস্ট্রি ফিল্ডের, এবং হচ্ছে ওকে, আমাদের সেক্ষেত্রে হাজবেন্ড আমি হচ্ছে সফটওয়্যার। পরে আপনাদের প্লিজ সাথে আপলোড যোগাযোগ করতে করব। থ্যাংক ইউ, জি, এবং থ্যাংক আমি ইউ ভেরি প্লিজ মাচ। দয়া করে হ্যাঁ একটা ইনফরমেশন দিয়ে রাখি সবার জন্য, সেটা হচ্ছে জার্মানিতে আপনার বাংলাদেশি বিভিন্ন ধরনের সেলস, মার্কেটিং এবং বাংলাদেশে অনেক টাইপের জব আছে যেগুলো ডিমান্ড জার্মানিতে নাই। সেক্ষেত্রে আপনার ওই ফিল্ড থেকে এখানে ফিল্ডে অ্যাডাপ্ট করার জন্য আপনার একটা ট্রানজিশন দরকার। অনেকগুলো নতুন স্কিল শিখতে হবে, নতুন আইডিয়া নিতে হবে, নতুন দিকে যেতে হবে। তো সেক্ষেত্রে আপনার বেসিক্যালি প্ল্যান করতে হবে আপনি কি জব করতে চান। সে জব করার জন্য আপনার যেটা যেটা গ্যাপ আছে স্কিলের, সেটা আপনাকে শিখতে হবে। থ্যাংক ইউ সো মাচ।